হ্যালো স্টুডেন্ট, আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইটার 10 নম্বর অধ্যায়ে যে চ্যাপ্টারটা আছে আমাদের দেশ ভারত। এই চ্যাপ্টারটার সম্পূর্ণ আলোচনা। এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা পাবে যে সম্পূর্ণ চ্যাপ্টারটার তো আলোচনা পাবেই, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে, যেই পৃষ্ঠাগুলো বইয়ের তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, সেইগুলো তোমরা সবই এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে। আর ভিডিও শুরু করার আগে তোমরা অবশ্যই বলে রাখি, একটা রিকোয়েস্ট করছি তোমাদের যে খাতা পেন নিয়ে বসবে, কারণ এতে করে তোমাদের কি হবে, যেসব কোশ্চেনগুলো পরীক্ষার জন্য আসবে, যেসব কোশ্চেনগুলো আমি বলবো সেই কোশ্চেনগুলো তোমরা লিখে রাখতে পারবে। পরে যখন ভিডিওটা স্টপ করে দেবে তখন তোমরা সেইগুলোকে পড়তে পারবে। পড়ে মুখস্থ করলে পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার পাবে। চলো এবারে আমাদের দেশ অর্থাৎ আমাদের ভারত সম্পর্কে জেনে নিই। ক্লাস 6-এ কতটা দিয়েছে চলো আমরা দেখে নিই যে আমাদের ভারত সম্পর্কে। প্রথমেই এখানে যেটা বলেছে দেখো, এখানে বলেছে আমাদের এইটা দেখো পৃথিবীর ছবি, ঠিক আছে? পৃথিবীর মধ্যে এইগুলো ম্যাপ আছে, পৃথিবীর ম্যাপের মধ্যে আমাদের যে দেশ ভারত এটা আছে এশিয়া মহাদেশের মধ্যে। এশিয়া, এই যে সাদা পাটটা ছিল এই সাদা পাটটা হচ্ছে এশিয়া। এশিয়ার কোন দিকে আছে দেখো? দক্ষিণ দিকে আছে। এইটা হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগরের কোন দিকে আছে? উত্তর দিকে। এখানে সেই জিনিসটা লিখেছে যে আমাদের এই যে বিশাল দেশ সেটা এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে এবং ভারত মহাসাগরের উত্তরাংশে ত্রিভুজের মতো দেখতে যেটা আছে। তারপরে দেখো বলছে, দেখো ভারত মহাসাগরের নীল জলরাশির মধ্যে দক্ষিণ ভারতের ত্রিভুজের মতো অংশটা খুব সহজেই চোখে পড়ে। তারপরে দেখো বলছে ত্রিভুজাকৃতির এই ভারতীয় উপদ্বীপের মতো এই অংশটার পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। তাহলে দেখছো আমাদের চারদিকে সাগর দিয়ে ঘেরা আছে, ঠিক আছে? এই দেখো এখানে দিয়েছে বঙ্গোপসাগর, এখানে আরব সাগর, এখানে আছে ভারত মহাসাগর, অর্থাৎ এই যে তিনটে দিক, সব তিনটে দিকে কি সাগর দিয়ে ঘেরা আছে, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা আলোচনাটা কন্টিনিউ করি। এখানে প্রথমে যে কোশ্চেনটা তোমরা লিখবে খাতার মধ্যে সেটা হচ্ছে উপদ্বীপ কাকে বলে আর উপসাগর কাকে বলে। বলছে তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত, বলছে তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলছে? উপসাগর বলছে। আর তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলছে উপদ্বীপ, ঠিক আছে? এই উপদ্বীপ আর উপসাগর এটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। তারপরে এখানটায় তোমরা একটু রিডিং পড়বে। তার মধ্যে একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে যে ভারত দক্ষিণ বলছে মূল ভূখণ্ডের দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট, এটা মিনিটের চিহ্ন, ঠিক আছে? 8 ডিগ্রি 4 মিনিট। তারপরে উত্তর থেকে বলছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। আবার পশ্চিমে দেখো, পশ্চিমে 68 ডিগ্রি 7 অর্থাৎ 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এইটুকুনি তোমাদের একটু জেনে নিতে হবে, পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে তোমাদের বইটাই দেখবে খুব ভালো করে যে একটা ভালো পরিষ্কার ম্যাপ দিয়েছে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মানে রাজ্যগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এটাই তোমাদের শুরু, অর্থাৎ এখান থেকে স্টার্ট করতে হবে তোমাদের শেখাটা, অর্থাৎ ম্যাপটা খুব ভালো ছোটোবেলা থেকেই শেখা দরকার। রাজস্থান কোন জায়গাটায় আছে দেখে নেবে, জম্মু কাশ্মীর কোন জায়গাটায় আছে দেখে নেবে, পাঞ্জাব দেখে নেবে, উত্তরাখণ্ড দেখে নেবে। এই যে জায়গাগুলো আছে তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আর তোমাদের বললাম যে আমাদের তিন দিকে সাগর আছে, একদিকে আছে আরব সাগর, এখানে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ পাটটায় আছে কি ভারত মহাসাগর, আর এখানে আছে বঙ্গোপসাগর। চলো আলোচনাটা কন্টিনিউ করি। এখান থেকে যে পাঠটা তোমায় পড়তে হবে খুব ইম্পর্ট্যান্ট, এই যে এইটা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি কন্যাকুমারিকা, এটা জানতে হবে। তারপরে দেখো এখানে এই যে এইগুলো আমাদের ছোট ছোট জিনিস দিয়েছে, এখান থেকে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। দেখো বলছে মূল ভূখণ্ডের বিস্তার উত্তরে কত কিমি পর্যন্ত আছে দেখো, 3214 কিমি, উত্তর দক্ষিণে এটা বিস্তৃত। আর পূর্ব পশ্চিমে কত আছে? 2933 কিমি। আয়তন কত দেখো, ভারতের আয়তন, ঠিক আছে? ভারতের আয়তন হচ্ছে 32,87,782 বর্গ কিমি। তারপরে আয়তনে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম স্থান, আয়তনের দিক থেকে সপ্তম। সব থেকে বড় আছে কি রাশিয়া, তারপরে কানাডা, তারপরে চীন, আমেরিকা, এগুলো পরপর দিয়েছে, ঠিক আছে? তারপর দেখো জনসংখ্যা এখন কিন্তু বেশি, তোমাদের যেটা বইয়ে আছে 2011 সালের জনগণনা অনুযায়ী তখন হচ্ছে
21 কোটি, এখন প্রায় 135 কোটির কাছাকাছি আছে। সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয়, আমাদের যেটা বই আছে সেটা পড়তে হবে যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত, 121 কোটি, এটা আমাদের জেনে যেতে হবে। তারপরে দেখো এখানে যেটা জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বরে আছে, দ্বিতীয়। প্রথম স্থানে আছে কিন্তু চীন, চীনের জনসংখ্যা ভারতের থেকে অনেকটাই বেশি। তারপরে সাক্ষরতার হার, অর্থাৎ লেখাপড়া জানা, ঠিক আছে, সাক্ষরতার হার দেখো 74.04%, এটা হচ্ছে সাক্ষরতার হার ভারতের। ভারতের রাজধানী নিউ দিল্লি, এটা জানো অনেকেই। তারপরে ভারতের রাজধানী হলো নিউ দিল্লি। বৃহত্তম শহর, ভারতের মধ্যে বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই। আর ভারতের বৃহত্তম রাজ্য, এটার নাম কি, রাজস্থান। আর ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। এই পোর্শনগুলো তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভারতের জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আর সবথেকে জনবিরল মানে কম জনসংখ্যা সেটা হচ্ছে কোথায়, সিকিমে, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই পার্টগুলো তোমরা দেখলে, এবারে এইখানে যেটা আছে দেখো, এই মানে রাজ্য আর রাজধানী এটা জানতে হবে। ভারতের বর্তমানে রাজ্যের সংখ্যা কটা আছে, 28টা। কেন্দ্রশাসিত অঞ্চল আছে 7টা। আর ভারতের রাজধানী হলো নিউ দিল্লি, এটা আমরা জানলাম। এবারে এখানে জানতে হবে 1956 সালে ভারত রাজ্য ভাগ হয় ভাষার ভিত্তিতে। এখানে কোশ্চেন আসবে যে কত সালে ভাষার ভিত্তিতে ভারত রাজ্যটা ভাগ হয়ে গেছিল, এটা হবে 1956 সালে। এবারে ভারতের পরের কোশ্চেন তোমাদের যেটা গুরুত্বপূর্ণ, যে ভারতের সংবিধানে কটা স্বীকৃত ভাষা আছে, টোটাল 22টা ভাষা আছে। এই ভাষাগুলো তোমরা দেখবে, হিন্দি, গুজরাটি, মারাঠি, বাংলা, তেলেগু, এইরকম করে মোট 22টা ভাষা আমাদের ভারতের সংবিধানে স্বীকৃত আছে। তার মধ্যে দেখো সংযোগকারী যে ভাষা, সংযোগকারী ভাষা অর্থাৎ যে ভাষাটা মানে সব জায়গাতেই চলে, সেটা হচ্ছে দেখো ইংলিশ, ঠিক আছে, ইংরেজি। এই যে এখানটায় আছে, শুধু এটা স্লাইড হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো। এইটা দেখেছো সংযোগকারী ভাষা কোনটা, সংযোগকারী ভাষা হচ্ছে ইংরেজি। এবারে দেখো পরে যেটা আমাদের পড়তে হবে, যে প্রতিবেশী দেশ কাকে বলে। এই যে এখানটায় আছে দেখো, প্রতিবেশী দেশ পরিষ্কার করে লেখা আছে, এটা তোমরা খাতায় লিখে খুব ভালো করে মুখস্থ করে নেবে। বলছে তোমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা হলো তোমার প্রতিবেশী, তেমনি কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। তোমরা যে অ্যান্সারটা লিখবে কিন্তু এখান থেকে বলছে কোনো দেশের, এখানে বাদ দাও, তেমনিটা লিখবে না, কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের বলছে ওই দেশ, বলছে কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। এবার ভারতের চারদিকে কী আছে, অর্থাৎ ভারতের সীমানা, যদি তোমাদের বলে যে ভারতের সীমা রেখো, সীমা সীমা লেখো, বা ভারতের চারদিকে কী আছে লেখো, তখন তোমরা এটা লিখবে। কী লিখবে দেখো, ভারতের রাজনৈতিক মানচিত্র, মানচিত্র দেখো বলে এখান থেকে কিন্তু শুরু করবে না, তোমরা শুরু করবে এখানে ভারতের উত্তর পশ্চিমে, ভারতের উত্তর পশ্চিম। আর একটা ম্যাপের দেখবে, ম্যাপের এই উপরের দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ, এই ডান দিকটা হয় পূর্ব, বাঁ দিকটা হয় পশ্চিম। ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান আর আফগানিস্তান, এই উত্তর, ঠিক আছে, উত্তর। আর এই পশ্চিম, অর্থাৎ এই জায়গাটায় আছে কি, পাকিস্তান আর আফগানিস্তান। আর উত্তরে আছে চীন, অর্থাৎ এই জায়গায় চীন, নেপাল, ভুটান। ভারতের পূর্বে আছে কি, মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। আর পশ্চিমে রয়েছে আরব সাগর, একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। এইটা আমাদের পড়ে নেবে তোমরা। তারপরে দেখো এখানে অতটা দরকার নেই আর কিছু। তারপরে দেখো এইটা, এখানে যেটা পড়তে হবে, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, ঠিক আছে, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, এটা এখানে এই পয়েন্টগুলো একটু খুব গুরুত্বপূর্ণই দিয়েছে, যে ভারতের বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য স্থান। এই দেখো এই স্থানগুলোর নাম দিয়েছে, খাজুরাহো, অজন্তা, ইলোরা, এগুলো হচ্ছে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য স্থান, ঠিক আছে। তারপরে কোনারক, দিল্লির হুমায়ুনের সমাধি, আগ্রার তাজমহল, এইগুলো। তারপরে ভারতে বলছে, ভারতে বিশ্ব প্রকৃতির ঐতিহ্য স্থানে সুন্দরবন সুন্দরবন জাতীয় বনাঞ্চল। তাহলে জাতীয় বনাঞ্চল কোনটা, সুন্দরবন। নন্দাদেবী সিংহ, কাজিরাঙা অভয়ারণ্য, এগুলো সব মানে খুব গুরুত্বপূর্ণ আমাদের মানে ঐতিহ্যতম স্থান ভারতের। তারপর এখানে দেখো, এখানে যেটা আমাদের পড়তে হবে পরের পৃষ্ঠায় দেখো, পরের পৃষ্ঠায় টেক্সট বই থেকে যেগুলো তোমরা পড়বে খুব ভালো করে। আর এখানে দাঁড়াও বলছি, এখানে যেটা আছে, হ্যাঁ, এইখানে এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বলছে ভূপ্রকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে ভাগে ভাগ করে যে 5 ভাগে। একদম ঝরঝরে করে মুখস্থ করে নেবে এটা, যে উত্তরে আছে পার্বত্য অঞ্চল, ঠিক আছে, এখানে
কালার মানে বলছি আমি এটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই ভারতের ভূপ্রকৃতিক অঞ্চল, এই উত্তরে যে আছে বলছে না, উত্তরে পার্বত্য অঞ্চল, এই কালারটা দিয়েছে দেখো, আকাশি কালারটা দিয়ে বুঝিয়েছে। তারপরে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, ঠিক আছে, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল আছে। তারপরে আছে দেখো বদ্বীপ, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল, মেরু বা মরু কোনো কোনো বই আছে, মরু অঞ্চল, তারপরে উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এই পাঁচটা নাম তোমরা খুব ভালো করে মনে করবে, ঠিক আছে। উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল, আর একটা কি আছে, উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পরের পার্ট দেখো, এখানে একটা ম্যাপ দিয়েছে, ঠিক আছে, ভারতের ভূপ্রকৃতির একটা ম্যাপ দিয়েছে, ঠিক আছে। ম্যাপটাকে একটু দেখবে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে। তারপরে দেখো এখানে যেটা এবারে প্রত্যেকটা পার্ট আমাদের আলোচনা করেছে। উত্তরের পার্বত্য অঞ্চল, দেখো উত্তরের যেটা পার্বত্য অঞ্চল সেইটা এবারে ডিটেলসে আলোচনা আছে এখানে। এইটা আলোচনার আগে এই কটা জিনিস আমরা আলোচনা করে নিই চলো। যে এই ছোট ছোট কয়েকটা জিনিস দেখো, যে পর্বত শৃঙ্গ কাকে বলে, এই ভাষাগুলো একটু জানার দরকার আছে, এগুলো শর্ট কোশ্চেন আকারে আসে। পর্বত শৃঙ্গ কাকে বলে, পর্বতের চূড়াকে বলে পর্বত শৃঙ্গ। পর্বত শ্রেণী কাকে বলে, দেখো পর্বত শ্রেণী কাকে বলে, অনেকগুলি পর্বতের সারিবদ্ধ অবস্থানকে পর্বত পর্বত শ্রেণী বলে। তারপরে দেখো পর্বত গ্রন্থি কাকে বলে, বলছে যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত, যেমন পামির গ্রন্থি থেকে, এইটা হচ্ছে পর্বতগ্রন্থি, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ দেবে, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটি পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। তারপরে দেখো উপত্যকা কাকে বলে, দুটি পর্বতের মাঝে নিচু অংশকে কি বলে, উপত্যকা বলে। পরে প্রশ্ন আছে দেখো, গিরিপথ কাকে বলে, দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ, এটা হচ্ছে গিরিপথ। তারপরে দেখো হিমবাহ কাকে বলে, চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়। চলমান বরফের স্তূপ, ঠিক আছে, যা ভূমি মানে ঢাল বেয়ে অগ্রসর হয়, ঠিক আছে, সেইটাকে বলছে হিমবাহ। তারপরে দেখো এখানে যেটা এবারে প্রথম পার্টটা আমাদের পড়বো, যে পাঁচটা ভাগ পড়লাম তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কি, উত্তরের পার্বত্য অঞ্চল। এখানে ছবিটা দিয়ে দিয়েছে দেখো, উত্তরের পার্বত্য অঞ্চল, এই ব্রাউন কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে যে পার্বত্য অঞ্চল কোনটা, ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি দেখো এখানটায়, এইগুলো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, এই যে দিয়েছে। তারপরে দেখো এখানে যেটা উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা তোমরা পড়বে এখান থেকে, যে ভারতের একেবারে উত্তরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমের জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে, ঠিক আছে, ধনুকের আকারে অবস্থান করছে। তাই তো দেখো ছবিটা দেখো, লক্ষ্য করো, তোমরা টেক্সট বইটা খোলো, দেখতে পারবে যে এই ধনুকের মতো অবস্থান করছে, ঠিক আছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বত শ্রেণী, ঠিক আছে, পর্বত শ্রেণী। এখানে দেখো এটা হচ্ছে কারাকোরাম, ঠিক আছে, এটা হচ্ছে কারাকোরাম, ঠিক আছে, আর এটা হচ্ছে হিমালয়, এই দুটো জিনিস। তারপরে দেখো এখানকার প্রধান পর্বতশ্রেণী কারাকোরাম পর্বতে গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, খুব এটা মনোযোগ সহকারে দেখো দেখো বা লিখেও রাখো। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন, তার উচ্চতাও দিয়েছে, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম, ভারতের মধ্যে উচ্চতম আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম। আর তারপরে দেখো ভারতের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ, সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। আরও একটা হিমবাহ আছে মানে জেমু, অনেকই আছে, এখানে দুটোর নাম দিয়েছে। তারপরে দেখো এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদ নদীর সৃষ্টি হয়েছে। তাহলে নদ নদীগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে, হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলি গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, ঠিক আছে, জজিলা, নাথুলা, এইগুলো গিরিপথের নাম। যদি বলে পরীক্ষায় তোমাদের কয়েকটা গিরিপথের নাম লেখো, তখন তোমরা কি লিখবে, বানিহাল, জজিলা, নাথুলা, এই সব গিরিপথগুলোর নাম লিখবে। তারপর দেখো বলছে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হলো হিমালয়। হিমালয় কথার অর্থ, এটা পরীক্ষায় পড়ে, হিমালয় কথার অর্থ কি, হিমালয় কথার অর্থ হচ্ছে বরফের গৃহ, বরফের গৃহ, হিমযুক্ত আলয় হিমালয়, হিম মানে কি বরফ, আর আলয় মানে কি গৃহ, এই জন্য এটা দিয়েছে। তারপরে দেখো ছবিটা কিন্তু খুব ভালো করে দেখবে, টেক্সট বই আছে তোমাদের। বলছে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী আছে, দেখো হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী আছে।
তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী আছে। একেবারে উত্তরে আছে কি দেখো, একেবারে উত্তরে আছে হিমাদ্রি। ঠিক আছে, একেবারে উত্তরে যেটা আছে সেটা হচ্ছে হিমাদ্রি। তারপরে দেখো একেবারে উত্তরে আছে হিমাদ্রি, গড় উচ্চতা 6000 মিটার এর বেশি। তার দক্ষিণে আছে হিমাচল, আর একটা একেবারে দক্ষিণে আছে কি শিবালিক। এই তিনটি আমাদের জানতে হবে, একটা হচ্ছে হিমাদ্রি, একটা হচ্ছে হিমাচল, আর একটা হচ্ছে শিবালিক। ঠিক আছে, এইটা হচ্ছে হিমালয় পর্বতমালা। এই দেখো হিমালয় পর্বতমালা। ঠিক আছে, এখানে তিনটে জিনিস আমাদের জানতে হবে, যে একেবারে উত্তরে বলছে, একেবারে উত্তরে আছে হিমাদ্রি, দক্ষিণে আছে হিমাচল, আর একেবারে মানে তার দক্ষিণে হিমাচল, আর একেবারে দক্ষিণে আছে শিবালিক। আর উচ্চতাগুলো তোমরা একটু খাতায় নোট করে পড়বে কিন্তু। তারপর দেখো এবার হিমাদ্রি সম্পর্কে আমরা জানবো, যে তিনটে বললাম, তিনটের মধ্যে আবার হিমাদ্রি। হিমাদ্রি দেখো বলছে এই অংশের উচ্চতা সব থেকে বেশি, আর পর্বত শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। আর এই অংশের মাউন্ট এভারেস্ট 8848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা উচ্চতাটা দিয়েছে দেখো, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। আর মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয় পর্বতে অবস্থিত। এই যে হিমালয় পর্বতে অবস্থিত কয়েকটা শৃঙ্গের নাম, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, এগুলো সবই। ঠিক আছে, তারপরে দেখো এখানে মাউন্ট এভারেস্টের ছবিটা দিয়ে দিয়েছে তোমাদের, এখানে মাউন্ট এভারেস্টের ছবি আর এখানে কাঞ্চনজঙ্ঘার ছবি দিয়েছে। সত্যি এগুলো খুব সুন্দর জিনিস, খুব সুন্দর স্থান। তারপরে দেখো এবারে আমাদের আলোচনা করব দেখো হিমাচল, আর তারপরে একদম নিচের পাটটা যেটা শিবালিক আলোচনা করব পরে। দেখো হিমাচল দেখো বলছে হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। আর হিমাদ্রি, হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। আর দার্জিলিং, মৌসিরি, তারপরে দেখো মানালি, তারপরে নৈনিতাল, এইগুলো সব এখানে আছে, মানে সৌন্দর্যতম স্থান। ঠিক আছে, মানে এখান থেকে মানে এইগুলো দেখেই পর্যটকরা আকৃষ্ট হয় এখানে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের যদি হিমাচল কত পর্যন্ত বলে, এই পর্যন্ত তোমরা লিখে দেবে। আর এইগুলো হচ্ছে মানে সৌন্দর্যতম স্থান, মানে খুব সুন্দর স্থান এইগুলো। তারপরে দেখো আমাদের এবার পড়বো শিবালিক। এখানে দুনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো হিমাচলের দক্ষিণে অবস্থিত, এটা হিমাচলের কোন দিকে থাকে, দক্ষিণে। ঠিক আছে, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ অংশকে দুন বলে, এটা একটু জানতে হবে। শিবালিক ও হিমাচল এইরকম বলছে, এরকম শিবালিক থাকে, তার বলছে শিবালিক, আর এরকম হিমাচল থাকে, আর তার মাঝে যে সংকীর্ণ জায়গা থাকে, একদম সরু জায়গা থাকে, সেইটাকে কি বলছে, দুন বলছে। যেমন উদাহরণ দিয়েছে দেরাদুন, একটা দুনের উদাহরণ হচ্ছে দেরাদুন। ঠিক আছে, তারপরে আমাদের জানতে হবে তরাই কাকে বলে। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলে, তরাই বলে। আর ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে মানে ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই বোম আর নাগা পর্বত, এটা জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখো মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি, জয়ন্তী পাহাড়গুলো কোথায় রয়েছে, মেঘালয় রাজ্যের মধ্যে রয়েছে আমাদের। তারপরে এখানে দেখো এখানে যেটা এবারে আমাদের দ্বিতীয় যে ভাগটা, পাঁচটা ভাগ পড়েছিলাম, উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে দেখো উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এখানে দেখো এটা পড়ছি, একটু ভালো করে শোনো। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, এই রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। তারপর দেখো সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদ নদী। আর এই নদীগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকড়, বালি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে। আর এই নদীগুলি সমভূমি অঞ্চলের মাটি খুব উর্বর, সমভূমি অঞ্চলের মাটি খুব উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বাস করে। তারপরে দেখো এখানে যেটা দিয়েছে দেখো, বলছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী কি, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রধান নদী কি, গঙ্গা, স্টার দিয়ে রাখো, ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা। এবারে আমরা গঙ্গা নদী সম্পর্কে পড়ব। ঠিক আছে,
এক নজরে এই যেটা দিয়েছে গঙ্গার সম্পর্কে একটু জেনে নাও। বলছে দৈর্ঘ্য দেখো 2500 কিমি, ভারতের দীর্ঘতম নদী। উপনদীগুলোর নাম হচ্ছে কি যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোসি ইত্যাদি আছে, ঠিক আছে। আর দেখো প্রবাহপথে গড়ে ওঠা কয়েকটা উল্লেখযোগ্য শহর, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা, এগুলো গুরুত্বপূর্ণ শহর। তারপরে দেখো গঙ্গা নদীর উৎপত্তি, এই 1 2 এই পয়েন্ট পয়েন্ট করে তোমরা যদি পরীক্ষায় পড়ে যে গঙ্গা নদীর উৎপত্তি, এটা স্টার্ট দিয়ে রাখবে কোশ্চেনটা লিখে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গঙ্গা নদীর উৎপত্তি 1 নম্বর পয়েন্ট দেখো, এই যে পয়েন্টটা দিয়েছে এখানে, বলছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। বলছে প্রথম অবস্থায় এর নাম কি ভাগীরথী, অর্থাৎ যেখানে উৎপন্ন হয়েছে সেখানে নাম হয়েছে কি ভাগীরথী। তারপরে দেখো দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় এখানে দেখো বলছে উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে কি হয়েছে, মিলিত হয়েছে। এই এলাহাবাদের কাছে যমুনার সাথে মিলিত হয়েছে। তারপরে 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট এখানে আছে দেখো, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটো শাখায় ভাগ হয়ে গেছে, ঠিক আছে। বলছে ভালো করে শোনো, এখানে বলছে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়ে গেছে। পদ্মা পদ্মা ও ভাগীরথী কী হচ্ছে, হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, এইখানটায় দুটি শাখায় ভাগ হয়ে গেছে। দেখো তারপরে কি বলছে 4 নম্বর, বলছে একটি একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী নামে। একটা শাখা পদ্মা নামে কোথায়, বাংলাদেশে, ঠিক আছে। আর একটা শাখা দেখো, অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে এসেছে। এই যে এইটা অপর একটি শাখা পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে, এখানটা বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগরে মিশে গেছে। এটাই বলেছিল গঙ্গা নদীর উৎপত্তি, ঠিক আছে। এবারে আমরা পড়বো কি ব্রহ্মপুত্র মানে নদী সম্পর্কে জানবো। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্যটা প্রথমে দেখে নেব যে কত, 2900 কিমি আছে। মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে, তিব্বতের সাংপো নামে, বলছে তিব্বতের সাংপো নামে পরিচিত, যেখানে তিব্বতে এই নদীটা কী নামে পরিচিত, সাংপো নামে পরিচিত, ঠিক আছে। ঠিক আছে, এইটা এখানে জানতে হবে যে মানে তিব্বতে এই নদীটা কী নামে পরিচিত, সাংপো নামে পরিচিত। তারপরে দেখো উপনদীগুলোর নাম, লোহিত, মানস, তিস্তা, তোর্সা, সুবনশিরি, এইগুলো প্রবাহপথে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ কয়েকটা শহর, দুটোর নাম জানলেই হবে, ইটানগর, ঠিক আছে, ডিব্রুগড়, এই দুটো জানলেই হবে। এবার এখানে এর গতিপথ দেখো, উৎস তিব্বতের মানস সরোবরের কাছে চিমায়ুং দং হিমবাহ, এখান থেকে উৎপন্ন হয়েছে। তারপরে কি বলছে দেখো, তিব্বতের পর অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট যেটা আছে, 3 নম্বর পয়েন্ট আমাদের 2 নম্বর পয়েন্ট পড়লো, এখানে দেখো 3 নম্বর পয়েন্ট এখানে নিচের দিকে আছে দেখো 3 নম্বর পয়েন্ট, বলছে এরপরে ব্রহ্মপুত্র নামে আসামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এই বাংলাদেশে প্রবেশ করেছে, ঠিক আছে। বাংলাদেশে এখান থেকে এসে বাংলাদেশে প্রবেশ করে গেছে। তারপরে দেখো 4 নম্বর, বাংলাদেশে এই নদ যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে কী হয়েছে, মিশে গেছে, পদ্মা নদীর সাথে মিশে গেছে। তারপর দেখো পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এইখান থেকে মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে চলে গেছে, এটা ছিল। তারপরে দেখো এখানে যেটা জানতে হবে দেখো আমাদের, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহে পলি সঞ্চয় করে তৈরি করে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত প্রবাহ পলি সঞ্চয় করে তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তারপরের পেজ দেখো আমাদের যেটা এখানে জানতে হবে, এবারে আছে আমাদের সিন্ধু, ঠিক আছে। গঙ্গা পড়লাম, ব্রহ্মপুত্র পড়লাম, এবারে আমরা সিন্ধু সম্পর্কে জানবো। দেখো তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলোর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। তাহলে এটা কোন সাগরে গিয়ে পড়ছে, আরব সাগরে। আগের যে দুটো নদী বললাম সেটা হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে, এই নদীটা আরব সাগরে গিয়ে পড়েছে, সিন্ধু নদীটা। তারপর দেখো এর দৈর্ঘ্য দিয়েছে, দেখো দৈর্ঘ্য কত, 2880, ঠিক আছে, কিমি। উপনদীর নাম বিতিস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র, বিপাশা। পরে দেখো হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহপথে গড়ে ওঠা শহর লে আর শ্রীনগর,
এই শহরগুলো প্রবাহপথে গড়ে উঠেছে। তারপরে প্রশ্ন দেখো, নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশ এটা আমাদের পড়তে হবে, ছোট ছোট অসংখ্য নদী, ঠিক আছে, জালের মতো, দাঁড়াও একটু বড় করে নিই এটা, বলছে ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্প, যাতায়াত ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জন্য ভারতকে কি বলা হয়? নদীমাতৃক দেশ বলা হয়। ঠিক আছে, এখানে প্রশ্নটা আসতে পারে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। এবারে দেখো যে গঙ্গা নদী, এটা নিজেরা তোমরা কাজ করবে বাড়িতে। গঙ্গা নদী পার্শ্ববর্তী শহর, উপরে নাম বলে দিয়েছি, ওইগুলো লিখবে। গঙ্গা নদীর উপনদীগুলোর নাম আর বিশেষ কথা, গঙ্গা নদীগুলো মানে বৈশিষ্ট্য এগুলো আর কি, ঠিক আছে, এগুলো একটু পড়বে। ওই রকম ব্রহ্মপুত্র তৈরি করবে, তার উপনদী, সিন্ধু তার উপনদী, এটা নিজেরা বাড়িতে অবশ্যই ভালো করে খাতায় লিখে তৈরি করবে। তারপরে আমরা এবারে 3 নম্বর পয়েন্টটা পড়ব। 3 নম্বর যে ভূপ্রকৃতিক ভাগের ছিল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, এবার চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এখানে ছবি দিয়ে দিয়েছে, এইটা এই পার্টটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দেখো বলছে উত্তরের সমভূমির দক্ষিণ দিকে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। মালভূমির 3 দিক কি পাহাড় দিয়ে ঘেরা, দেখো এইটা 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 3 দিক কি দিয়ে ঘেরা আছে? পাহাড় দিয়ে ঘেরা আছে। ঘেরা আছে, উত্তরে আছে আরাবল্লী ও বিন্ধ্য, বলছে ভালো করে দেখো, উত্তরে আছে আরাবল্লী, ঠিক আছে, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পাহাড়, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে সাতপুরা, ঠিক আছে, এখানে দিয়েছে। আর এখানে বাদবাকি ছবিগুলো মনে হচ্ছে দেয়নি, ঠিক আছে। এখানে সাতপুরা পর্বতের ছবিটা, পাহাড়ের ছবিটা দিয়েছে। তারপর দেখো পশ্চিম ঘাট, দক্ষিণে নীলগিরি, পশ্চিমে আছে দেখো পশ্চিম ঘাট, পশ্চিম ঘাট পর্বত, ঠিক আছে, পশ্চিম দিক কোনটা তোমাদের বললাম, এই দিকটা, এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত, ঠিক আছে। তারপরে দেখো দক্ষিণে আছে কি, এই দক্ষিণে হচ্ছে নীলগিরি, এই যে এইখানটায় নীলগিরি, নীলগিরি, তারপরে আনাইমালাই, এইগুলো সব দিয়েছে, এইগুলো হচ্ছে এই। তারপরে দেখো পালনি এবং পূর্বঘাট পর্বতমালা আছে। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। এখানে খুব একটা সুন্দর ছবি দিয়ে দিয়েছে এই উপদ্বীপীয় মালভূমির, ঠিক আছে। তারপরে দেখো এখানে উপদ্বীপীয় মালভূমির উত্তর দিকে আছে কি বিন্ধ্য পর্বত, দক্ষিণে আছে নীলগিরি পর্বত, পূর্বে আছে পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা। এটা একটু খুব ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে। দেখো এখানে যে জিনিসটা দিয়েছে, বলছে মধ্যভাগে কি আছে? উচ্চভূমি আছে, মধ্যভাগে উচ্চভূমি, ঠিক আছে। আর দাক্ষিণাত্যের কি মালভূমি। মধ্যভাগের উচ্চভূমি কি বলছে দেখো, মালব, বুন্দেলাখণ্ড, বাঘেলখণ্ড আর ছোটনাগপুর, এরকম বহু মালভূমি এখানে দেখা যায়। খুব শক্ত বলছে খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে এই অঞ্চল গঠিত। এই মালভূমি অঞ্চল থেকে বহু নদীর সৃষ্টি হয়েছে, যেমন নর্মদা, তাপি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এইগুলোর। তারপরে বলছে দেখো দাক্ষিণাত্যের মালভূমি, উত্তরের বিন্ধ্য পর্বত থেকে শুরু করে ভারতীয় উপদ্বীপ পর্যন্ত অংশ দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। এখানে দেখো এবারে কয়েকটা ভাষা আমাদের পড়ে নিতে হবে। দেখো সাহাদ্দি কাকে বলে? পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম সাহাদ্দি, আর আনাইমালাই পর্বতের আনাইমুদি দক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ। খুব গুরুত্বপূর্ণ এটা, যে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গর নাম কি? আনাইমুদি, ঠিক আছে, আনাইমুদি। এটা হচ্ছে সাহাদ্দি আর একটা হচ্ছে আনাইমুদি, এই দুটো নাম আমাদের খুব ভালো করে জানতে হবে। তারপরে দেখো পূর্বঘাট পর্বতশ্রেণী একাধিক নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। নদীগুলোর নাম দেখো, যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। এই নদীগুলির প্রত্যেকটাই বঙ্গোপসাগরে পড়েছে, কিন্তু নর্মদা আর তাপি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাট উপসাগরে পড়েছে। এই কোন নদীটা কোথায় পড়েছে, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পরে দেখো, পরে এখান থেকে যেগুলো পড়বে তোমরা, এখান থেকে যেগুলো আমাদের পড়ার দরকার আছে, দেখো এইখানটা। এবার 4 নম্বর পার্টে আমরা চলে আসছি, ঠিক আছে। 4 নম্বর যে আমাদের ভাগটা ছিল, যে পশ্চিমের মরু অঞ্চল। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই।
খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। অল্প জল থাকায় নদীগুলি সমুদ্রে পৌঁছাতে পারে না। এই নদীগুলোকে অন্তর্বাহিনী নদী বলা হয়। যেমন একটা অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা অন্তর্বাহিনী নদীর নাম বলতে বলবে পরীক্ষায়, লুনি, ঠিক আছে? তারপরে দেখো, দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। তারপরে দেখো, এবার লাস্ট পার্ট, অর্থাৎ আমাদের উপকূলীয় সমভূমি। এই যে সবুজ কালার অর্থাৎ গ্রিন কালার যেটা করা আছে এইটা বলছে ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুই সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত, ঠিক আছে? এই যে এইগুলো দিয়েছে এইগুলো। তারপরে এর নামও আছে দেখো, আরও দিয়েছে উপকূল কাকে বলে, দেখো উপকূল, ঠিক আছে? যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয়েছে তাকে বলছে উপকূল। আর উপকূলীয় সমভূমি, উপকূল অঞ্চলে বালি পলি নুড়ি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে বলছে উপকূলীয় সমভূমি। তারপরে এখানটায় আমাদের যেটা জানতে হবে, কয়াল কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কি বলে, কয়াল বলে। আর উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ, উপহ্রদটা এবার কি বলছে, উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ লবণাক্ত হ্রদ, যার একাধিক সমুদ্রে উন্মুক্ত। যার একদিক কি সমুদ্রের দিকে উন্মুক্ত মানে খোলা। আরেকবার এটা শুনে নাও, বলছে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। আর উপহ্রদ এবার কাকে বলে, উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ। চারদিকটা মানে স্থল থাকবে, তিন দিকটা স্থল থাকবে, আর একদিক কি দেখো স্থলভাগ দ্বারা আবদ্ধ আর লবণাক্ত হ্রদ, যার একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত থাকবে অর্থাৎ সমুদ্রের দিকে খোলা থাকবে। তারপরে আমরা পড়বো দেখো দ্বীপপুঞ্জ সম্বন্ধে, ঠিক আছে? দেখো দ্বীপপুঞ্জ, চারদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এরকম অনেকগুলি ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলে। বঙ্গোপসাগরে কটা দ্বীপপুঞ্জ আছে? 65টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে কটা দ্বীপ আছে তাহলে? ছোট বড় 265টা দ্বীপ আছে, ঠিক আছে? আর বলছে দেখো আন্দামানে ব্যারেন এবং নারকোন্ডাম আগ্নেয় দ্বীপ, এটা আমাদের জানতে হবে। এবং আরব সাগরে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে। লাক্ষাদ্বীপ কটা দ্বীপ নিয়ে গঠিত হয়েছে? 25টা, ঠিক আছে? এটা জানতে হবে। এই দ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ, ঠিক আছে? প্রবাল টাইপের কি জানতে হবে? প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ আবার তৈরি হয়ে যায়, ঠিক আছে? তারপরে আমাদের এখানে সেরকম কিছু নেই, পরের পেজ দেখো। এবারে আসছি আমরা জলবায়ু, ঠিক আছে? এবারে আমরা পড়বো দেখো ভারতের জলবায়ু যেটা আছে, ঠিক আছে? এখানে দেখবে, এখানে জলবায়ু যেটা আছে এখানে একটু গল্প দিয়েছে, এগুলো একটু তোমরা পড়বে, রিডিং পড়ে নেবে, সেরকম গুরুত্বপূর্ণ নেই। তারপরে দেখো এখানে যেটা তোমাদের পড়তে হবে এটা একটু, এখানে সেরকম কিছু আছে দাঁড়াও দেখি, না এখানে কিছু নেই। এবারে দেখো এই পেজটায় কিছু দিয়েছে কি, হ্যাঁ দেখে নিই। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা, এই সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। এই যত উপরে যাবে তত উষ্ণতা কী হবে, এই জায়গায় কমবে। এই জায়গায় উষ্ণতা বেশি, এই জায়গায় সব থেকে বেশি, আর যত উপরে যাবে তত উষ্ণতা কী হবে, কমবে। এটা আমাদের জানতে হবে। তারপরে দেখো, আর আরেকটা জিনিস দেখো তার উল্টোটা, সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ু কী হবে, চরম ভাব বাড়ে। অর্থাৎ খুব মানে হয় খুব ঠান্ডা আর নয় খুব শীত, হয় খুব ঠান্ডা অর্থাৎ শীত আর নয় খুব গরম থাকবে, এই ব্যাপার চরম ভাব মানে। তারপরে দেখো এখানে এটা জানতে হবে, গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল মে মাসে টিভি খবরের কাগজ খেয়াল করে দেখবে মুম্বাই, ঠিক আছে? মুম্বাই কোচি চেন্নাই কলকাতায় বেশ গরম পড়ে, মানে বেশি গরম থাকে। কিন্তু সেই সময় দিল্লি লখনৌ, ঠিক আছে, আম্বালা চণ্ডীগড়ে আরও বেশি গরম পড়ে, কারণ সমুদ্র থেকে
দূরে ঠান্ডা বা গরম দুটোই বেশি হয়, দুটোই কী হয়, বেশি হয় বলে এই ধরনের জলবায়ুকে চরমভাবাপন্ন জলবায়ু বলে। তাহলে চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? দেখো, চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? যে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলগুলিতে যেখানে খুব বেশি গরম বা খুব বেশি শীত অর্থাৎ ঠান্ডা পড়ে, সেই সব অঞ্চলগুলোকে চরমভাবাপন্ন জলবায়ু বলে। আর সমভাবাপন্ন জলবায়ু ঠিক উল্টোটা, আবার সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একে সমভাবাপন্ন জলবায়ু বলে। ঠিক আছে, তারপরে আমাদের যেটা জানতে হবে, এখানে দরকার নেই, এখানে এইগুলো খুব, হ্যাঁ, এখানে এইটা লিখে নাও খাতায়, মেঘালয়ের মৌসিনরাম, ঠিক আছে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি, তোমাদের তখন লিখতে হবে, অ্যান্সার করতে হবে মেঘালয়ের মৌসিনরাম। ঠিক আছে, আর তেমনি রাজস্থানের থর মরুভূমি অন্যতম বৃষ্টি বলছে থর মরুভূমি অন্যতম বৃষ্টি বিরল অঞ্চল, মানে সব থেকে বৃষ্টি কম হয় কোথায়? রাজস্থানের থর মরুভূমিতে। ঠিক আছে, আর জলবায়ুর এত বৈচিত্র্য থাকলেও ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সব থেকে বেশি। এখানে কোশ্চেন আসতে পারে যে ভারতের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সব থেকে বেশি? মৌসুমি বায়ুর প্রভাব সব থেকে বেশি। এই কারণে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। তাহলে ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ যদি বলা হয়, তাহলে তোমরা তখন কি বলবে? তখন বলবে জলবায়ুর এত বৈচিত্র্য থাকলেও ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সব থেকে বেশি, এই কারণে ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। এবার দেখো ঋতুগুলো দিয়েছে, ঋতু বৈচিত্র্য দিয়েছে। প্রথমে দিয়েছে দেখো গরমকাল, কি থাকে? গরমকালের সময়টা দিয়েছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত। সারা দেশ জুড়েই এই সময় উষ্ণতা বেশি থাকে। ভীষণ গরমে নদী, হ্রদ, পুকুর, জলাশয় জল শুকিয়ে যায়, মাটির জল অনেক নিচে নেমে যায়। একমাত্র পার্বত্য অঞ্চলে আর সমুদ্রের উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা কিছুটা কম থাকে। এই সময় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বহু জায়গার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়, অর্থাৎ খুবই গরম থাকে। তারপর দেখো এইটা টিকা পড়ে আমাদের, কালবৈশাখী কাকে বলে? গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকালে বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলা হয় কালবৈশাখী। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। এবার দেখো লু আর আঁধি কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু, সেটার নাম কি? লু, প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র তাপপ্রবাহে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে। আর পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচুর ধূলি ঝড়ের সৃষ্টি হয়, এটাকে কি বলে? আঁধি বলে। এটা কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে মানে একটা প্রশ্ন পরীক্ষায় খুব প্রত্যেক বছরই দেখা যায় যে হয় লু বা আঁধি কাকে বলে, নয় কালবৈশাখী কাকে বলে, পরীক্ষায় পড়ে। ঠিক আছে, কিন্তু ভালো করে তোমরা তৈরি করবে। এবারে আমরা পড়লাম ওটা গরমকাল, এবারে পড়বো আমরা কি? বর্ষাকাল। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালে কি হয়? মৌসুমি বায়ুর আগমন হয়, অর্থাৎ মৌসুমি বায়ু আসে। ঠিক আছে, এইগুলো দেখো মৌসুমি বায়ু, ঠিক আছে, মৌসুমি বায়ু আসে। মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম বলছে, দেখো এইটা হচ্ছে কোনটা? উত্তর কোনটা দিক? উত্তর দিকে এইটা, আর পশ্চিম দিকে এইটা, তাহলে উত্তর পশ্চিম মানে এই দিকটা, এইগুলো। ঠিক আছে, দেখো মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরে উষ্ণতা তুলনায় কমে যাওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ এই বায়ুটা। আরেকবার শোনো, বলছে মে থেকে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতা তুলনায় কম হয়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তারপরে প্রশ্ন দেখো, বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে
মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই যে এইটা ছবিটা দিয়েছে দেখো, বলছে বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের মৌসিনরামে অঞ্চলে এই বায়ুর প্রভাবেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত, গড়ে দেখো এত বৃষ্টিপাত হয়, এত মিলিমিটার বৃষ্টিপাত হয়। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাবার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়। একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। অর্থাৎ কোনখানটায় বৃষ্টির ছায়া অঞ্চল বলছে বুঝতে পারছো, যেখানটা বৃষ্টিপাত কী হচ্ছে, কমে যাচ্ছে। পরের প্রশ্ন, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ আছে, আমাদের 4টে বৈশিষ্ট্য পড়ে নিতে হবে। 1, 2, 3, 4 করে তোমরা নাম্বারিং করে করে পড়বে, ঠিক আছে? এরকম 3, 4 এরকম নাম্বারিং করে করে এগুলো পড়বে, যে গোটা দেশে মৌসুমি বৃষ্টির অসম বন্টন, যেরকম লেখা আছে ওরকমই মুখস্থ করবে। তারপর দেখো, অসম বন্টন মানে সমানভাবে হয় না, কোথাও কম বৃষ্টিপাত হয়, কোথাও বেশি বৃষ্টিপাত হয়। তারপর দেখো, মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়। তারপরে দেখো, অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। তারপরে, ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটা মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল। তারপরে এবারে আছে দেখো শরৎকাল আমরা পড়ব, গরমকাল পড়লুম, বর্ষাকাল পড়লুম, এবারে আমরা বর্ষাকাল পড়লাম, এবারে শরৎকাল। দেখো অক্টোবর মাস থেকে নভেম্বর মাসে সময়গুলো খুব ইম্পর্টেন্ট আছে। মৌসুমি বায়ু বর্ষাকালে এলো, এবারে গরমকালে এই শরৎকালে কী হবে, প্রত্যাবর্তন করবে, অর্থাৎ ফিরে যাবে, ঠিক আছে? সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে আসবে। এবারে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে। এই বায়ু হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু, ঠিক আছে? স্থলভাগ থেকে আসার কারণে জলীয় বাষ্প কম থাকায় এই বৃষ্টি প্রায় হয় না। তবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই বায়ু করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টি ঘটায়। এটা একটু ভালো করে তোমরা পড়বে। তারপরে দেখো, আমাদের শেষে আছে কি, শীতকাল, ঠিক আছে? পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, ঠিক আছে? দেখো এই সময় শীতকালে কি বলছে, দেখো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত বলছে। এই সময় ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টি হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। উত্তর পশ্চিম ভারতে শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ বেশি হয়। এই সময় শহরাঞ্চলে ভোরবেলায় কুয়াশা আর রাতের বেলায় কি হয়, শিশির পড়তে দেখা যায়। তাহলে তোমরা পশ্চিমী ঝঞ্ঝাটাকে কি লিখবে, বলছে শীতকালে, এখানে লিখবে শীতকালে, বলছে এই সময় মানে শীতকালে লিখবে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। আর তারপরে লিখবে সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা বলছে আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এটুকুনি তোমরা পশ্চিমী ঝঞ্ঝাটা লিখবে। এবারে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে তোমার প্রিয় ঋতুর বর্ণনা দাও, ঠিক আছে? ঋতুর সময়কাল লিখতে হবে, এটা একটু দেখবে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর দেখো, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম খুব মনোযোগ দিয়ে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? মৌসুমি বায়ু এমনই মানে কায়দা, কোথাও মানে খরা হয়ে যাবে এরকম, কোথাও বন্যা হয়ে যাবে, আবার কোথাও ঠিকঠাক থাকবে, সেখানে চাষবাস ভালো হবে, ঠিক আছে? তোমরা সবাই জানো যে মানে ফসল চাষ কীভাবে বৃষ্টির সাথে যুক্ত। মৌসুমি বায়ু সময়ের আগে বা পরে আসার ওপরে ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না। মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হয়, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। মৌসুমি বৃষ্টির সাথে ভারতের নানা রাজ্যের নবান্ন, ওনাম, বিহু
এই ধরনের নানা উৎসব পালিত হয়। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্য যেমন আসাম, পশ্চিমবঙ্গ, উত্তর বিহার প্রভৃতি রাজ্যে কী হয়, বন্যা দেখা দেয়। তেমনই কম বৃষ্টিপাত বলছে কখনো কখনো রাজস্থান রাজস্থান তারপরে গুজরাট এইসব কী হয়, খরার সৃষ্টি করে। তারপরে পরে দেখো কি বলছে, এবারে আমরা আলোচনা করব কি, দেখো ভারতের মাটি নিয়ে আমরা আলোচনা করব। এবারে দেখব ভারতের মাটি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এটা একটা গল্প দিয়েছে, এই গল্পটা তোমরা বসে পড়বে, অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে মাটি সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। মাটি হলো ভূপৃষ্ঠের ওপর পাতলা স্তর, যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়। ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ, খনিজ পদার্থ, জল, বাতাস মাটি তৈরিতে সাহায্য করে। অর্থাৎ এইগুলো কী করে, মাটি তৈরিতে সাহায্য করে। মাটির সৃষ্টি হয় কি, ভূপ্রকৃতি, ঠিক আছে, আদি শিলা, জৈব পদার্থ, জলবায়ু, সময়, এই কটা জিনিস আমাদের দরকার। বলছে জলবায়ু, আদি শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতির সময়ের ওপর নির্ভর করে মাটি তৈরি হয়। মাটি তৈরিতে অনেক সময় লাগে। যত বেশি সময় ধরে মাটি তৈরি হয় তত পরিণত মাটি তৈরি হয়। ভারতের বিভিন্ন জায়গায় মাটি ভারতের মতো বিশাল দেশে নানা ধরনের মাটি দেখা যায়। এই যেগুলো দিয়েছে পার্বত্য অঞ্চলের মাটি, এই ম্যাপটা খুব ভালো করে দেখবে, এখানে খুব স্পষ্ট ছবি দিয়ে দিয়েছে। পার্বত্য অঞ্চলের মাটির কালারটা এইরকম, ঠিক আছে, অর্থাৎ ইটের মতো। তারপরে দেখো পলি মাটি এই কালারটা, দেখো লাল মাটির কালার, এগুলো একটু দেখে নেবে। তারপরে দেখো এখানে এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পলি মাটি সম্পর্কে এখানে ডিটেলসে কিছু দিয়েছে। দেখো বলছে মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়। পলি মাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকমের ফসল ভালো হয়। ঠিক আছে, কী জানলে তাহলে, বলছে মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হচ্ছে, আর পলি মাটি উর্বর হওয়ায় এই মাটিতে সব রকমের ফসল চাষ ভালো হয়। বলছে নদীর প্লাবনভূমি, তারপরে বদ্বীপ অঞ্চল, পলি মাটি দেখা যায়। ভারতের উর্বর নবীন পলিমাটিকে কি বলে, যেটা নবীন, ঠিক আছে, উর্বর নবীন পলিমাটিকে, নবীন মানে কি হচ্ছে নতুন, ঠিক আছে, নবীন পলিমাটিকে খাদার বলে। আর অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়, ভাঙর নামে পরিচিত। এখানে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে, খাদার কাকে বলে, ভাঙর কাকে বলে। তাহলে কি বলবে, হয়তো উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, আর অনুর্বর প্রাচীন পলিমাটিকে কি বলে, ভাঙর বলে। এটাই। আর কোথায় কোথায় দেখা যায় সেটা আমাদের জানতে হবে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, আসামের একটা বড় অংশে পলিমাটি দেখা যায়। এবারে আমাদের দেখো কালো মাটি দেখো ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত অঞ্চলে এই মাটি দেখা যায়। এ জানতে হবে যে কোন শিলা দ্বারা গঠিত, কোশ্চেন আসে পরীক্ষায়। বলছে এর জল ধারণ ক্ষমতা খুব বেশি। কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, কালো মাটির, ঠিক আছে। এখানে বলছে কালো মাটির জল ধারণ ক্ষমতা অনেকটাই বেশি, ঠিক আছে। বলছে এই মাটি যথেষ্ট উর্বর। এখানে কী কী ভালো চাষ হয়, তুলা, আখ, চীনাবাদাম এখানে ভালো চাষ হয়, ঠিক আছে। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় এই মাটি দেখা যায়। তারপরে আমাদের দেখো লাল মাটি, ছবিও দিয়েছে পরিষ্কার করে, দেখো লাল মাটি রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মাটির সৃষ্টি হয়, ঠিক আছে, চূর্ণ বিচূর্ণ হয়ে এই মাটির সৃষ্টি হয়। লোহার পরিমাণ বেশি থাকে বলে রঙটা কী হয়, লাল হয়। তাহলে লাল মাটির রঙ কেন লাল হয়, লোহার পরিমাণ বেশি থাকে তাই। আর এই মাটিতে জলসেচ ও সারের সাহায্যে চাষাবাদ করা হয়। এখানে কি কি হয় দেখো, রাগি ভালো হয়, বাদাম, তামাক, ধান, ছোলা এইসব মাটি হয়। এই মাটিতে ভালো চাষ হয়। কোথায় কোথায় পাওয়া যায় দেখো, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের একটা অংশে এই মাটি দেখা যায়। এবার আমরা পড়বো দেখো ল্যাটেরাইট মাটি। দেখো এই ছবি দিয়েছে, পরিষ্কার ছবি দিয়েছে, ল্যাটেরাইট মাটি বলছে খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি সৃষ্টি হয়। এখানে লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল হয়, লৌহ অক্সাইড থাকে, ঠিক আছে। এই মাটি কী হচ্ছে, অনুর্বর, অতটা উর্বর নয়। এখানে কী হয় দেখো, চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি এই চাষগুলো হয়।
কোথায় কোথায় দেখা যায় এটা জানতে হবে আমাদের। ছোটনাগপুর মালভূমি, পূর্ব ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে, মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মাটি দেখা যায়। এবার দেখো পরেরটা, দেখো মরু অঞ্চলের মাটি, দেখেছো ফেটে গেছে, ঠিক আছে। মরু অঞ্চলের মাটি খুব কম বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটি দেখা যায়। এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত হয়, জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর। জল ধারণ ক্ষমতা কম হলে অনুর্বর তো হবে। আর অত্যাধিক বাষ্পীভবনের কারণে এই মাটিতে লবণের পরিমাণ বেশি। প্রধানত জোয়ার বাজরা রাগি এইগুলো ভালো চাষ হয়। আর আরেকটা জিনিস এখানে জেনে রাখবে, এগুলোকে মিলেট জাতীয় শস্য বলে। এই জোয়ার বাজরা রাগি এই তিনটেকে একসাথে কী বলে, মিলেট জাতীয় শস্য বলে। রাজস্থানের মরু অঞ্চলে এই মাটি দেখা যায়। এবার পরে কি বলছে দেখো, পার্বত্য অঞ্চলের মাটি। বলছে পার্বত্য অঞ্চলের মাটি দেখো প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে এইরকম মাটির সৃষ্টি হয়। এতে বেশি পরিমাণ জৈব পদার্থ থাকে। চা, কফি, বিভিন্ন ধরনের মশলা এই মাটিতে খুব ভালো চাষ হয়। হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত এবং দাক্ষিণাত্যে নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায়। তারপরে দেখো পরের পেজ আমরা আলোচনা করব। পরের পেজ যেটা আছে দেখো, এটা একটু ভালো করে তোমরা রিডিং পড়বে, ঠিক আছে। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আর এখানে কি বলছে দেখো, মাটির ব্যবহার এক নজরে দেখে নিতে বলছে। কি করে দেখো, কৃষিকাজ করতে মাটির ব্যবহার হয়, পরিবেশের আর্দ্রতা রক্ষা করে, প্রতিমা নির্মাণ করা হয়, ঘরবাড়ি নির্মাণ করা হয়, কুটির শিল্প, বৃক্ষ বনভূমি সৃষ্টিতে, পশুচারণ, জীবকুলের আবাসস্থল বাসস্থান, ঠিক আছে। তারপরে দেখো এবারে আমরা যেটা বলবো যে মাটির ক্ষয়, এখানেও খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বে। এটা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়, তবু এখানে বিশেষ চাষবাস করা যায় না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। মাটি কী হবে, পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়, ওই জন্যে ধুয়ে যায় বলে এখানে চাষবাস করা যায় না। দেখো ছবি দেখো কীরকম আছে, ধুয়ে চলে যাচ্ছে, এরকম ছিল। আর এরকম বৃষ্টি হলে ধুয়ে চলে যাবে গাছপালার সময়, তাহলে চাষবাস কী করেই বা হবে। তারপরে দেখো এবারে বলছে, এখানে দেখো বলছে গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে, ফলে ফলে আজ তবে আজকাল নানা কারণে অনেক গাছ কাটা হচ্ছে, তাই বৃষ্টির সময় বলছে ওপরের স্তরের মাটি ধুয়ে যাচ্ছে। এছাড়া খনিজ সম্পদ উত্তোলনের সময় বা বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হয়। বেশি পরিমাণে পশুচারণের ফলেও মাটি ক্ষয় হয়। এটা মাটি ক্ষয় কীভাবে হয়, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে লিখে মুখস্থ করো। মাটির ক্ষয় হচ্ছে, এবার মাটি কীভাবে আমরা সংরক্ষণ করব, ঠিক আছে। মাটি সংরক্ষণের উপায়গুলো দেখো, পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ করা বন্ধ করা উচিত, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত, তারপরে গাছ কাটা বন্ধ করা উচিত, অনেক বেশি সংখ্যক চারা গাছ লাগানো উচিত, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে দেখো আমরা এবারে জানবো কি, স্বাভাবিক উদ্ভিদ। এবারে আমরা যেটা জানবো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। এগুলো স্বাভাবিক উদ্ভিদের ছবি দিয়েছে, ঠিক আছে। এগুলো সব ছবি দিয়েছে, দেখো ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটার সাথে আরেকটার কি ডিফারেন্স অর্থাৎ পার্থক্য চোখে পড়ছে আমাদের। দেখো প্রথমেই আমাদের জানবো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক কথাটার মধ্যে কি তোমরা বুঝতে পারছো, স্বাভাবিক মানে কি, আপনা থেকে। দেখো মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির ওপরে নির্ভর করে জন্মানো গাছপালা হলো স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। দেখো এখানে কি বলছে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা একটা। দেখো এখানে কি বলছে দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করার মতো। ভারতে প্রায় 5,000 রকমের গাছ দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য অনুসারে এদের নামকরণ করা হয়েছে, ঠিক আছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5 ভাগে ভাগ করা যায়। এবার আমরা 5টা ভাগ পড়বো পরে পেজে। দেখো এখানে দিয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের যে ভাগ, ঠিক আছে। এখানে দেখো এখানে যে ভাগগুলো দিয়েছে, এখানে আমাদের এই বইটার মধ্যে এটা তো পিডিএফ ফাইল, এখানে ভাগটা কিছুভাবে উঠে গেছে, ঠিক আছে। দেখো এখানে এখানে 3টে ভাগ আছে, ঠিক আছে। এখানে 3টে ভাগ আছে, এখানে 3টে ভাগ দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে পরের ভাগগুলো দেখা যাচ্ছে। দেখো পরের ভাগগুলো দেখা যাচ্ছে, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্ব উদ্ভিদ, সুন্দরী উদ্ভিদ। তোমাদের এখান থেকে মেনলি তোমাদের যেটা পড়তে হবে যে প্রাকৃতিক পরিবেশটা কেমন আছে, প্রধান গাছ কী জন্মায়, বৈশিষ্ট্য, এবং তারা বলছে ভারতের কোথায় কোথায় দেখা যায়।
এখানেও এই পৃষ্ঠার মধ্যেও তোমরা টেক্সট বইটায় দেখবে যে যে পেজটা আছে তোমরা টেক্সট বই পুরো সম্পূর্ণ ভালো পেয়ে যাবে 88 পেজে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো, এই গাছের নাম, ঠিক আছে, এইগুলো এই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বে এই দুটো পেজ। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে গাছ, বলছে অরণ্য আমাদের বন্ধু। ঠিক আছে, এই কথাটাকে কেন বলা হচ্ছে, এই কথাটাকে কেন বলা হচ্ছে দেখো, অরণ্য আমাদের বন্ধু এই কথাটাকে কেন বলা হচ্ছে। গাছ কি করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে করে ও বাতাসে অক্সিজেনের যোগান দেয়। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট এইটা। তারপর কি দেখো, বৃষ্টিপাত ঘটায়, বন্যা করা নিয়ন্ত্রণ করছে, মধু, মোম, গদ, রজন, আঠা পাওয়া যায়। তারপরে মাটি ক্ষয়কে কমায়, বন্যপ্রাণীর বলছে আবাসস্থল অর্থাৎ বাসস্থান, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। এই সবগুলোর জন্যে গাছকে আমাদের বন্ধু বলা হয়। এখানে যেটা আমাদের জানতে হবে দেখো, এখানে অরণ্য সংরক্ষণটা আমাদের পড়তে হবে। বলছে অরণ্যের গুরুত্ব বুঝতে পেরে মানুষ এখন বলছে এখন অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে। অরণ্যের গুরুত্ব বুঝতে পেরে মানুষ কি এখন অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে। ঠিক আছে, তার জন্য যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো এখানে লেখা আছে দেখো। কি লেখা আছে দেখো, বলছে নিজের নিজের এলাকায় সবাই মিলে নদী, লাইব্রেরি, খেলার মাঠ, স্কুল, রাস্তা, পুকুর, মানে এইসবের ধারে কি করতে হবে, এই মানে মানে ধর্মীয় স্থান সংলগ্ন মানে জায়গায় কী করতে হবে, গাছ লাগাতে হবে। ঠিক আছে, গাছের সংখ্যা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে, পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে, চোরা চালানকারীদের বনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, আইন করে গাছ কাটা বন্ধ করা হচ্ছে। এইসব ব্যবস্থা আমাদের এখন নেওয়া হয়েছে, অর্থাৎ ওইগুলো পড়তে হবে ভালো করে। হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় বলো তো? 21শে মার্চ। মার্চ মাসের 21 তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। তারপরে দেখো কি বলছে, এখানে দেখো বলছে কিছু ভেষজ গাছের নাম দিয়েছে। দেখো ভেষজ গাছ কি দেখো, বাকস কি হয় দেখো, সর্দি কাশি সারায়, ত্বক ভালো রাখে। ঠিক আছে, ভারতে বলছে তারপরে কি বলছে দেখো, ভারতে প্রায় সব রাজ্যেই পাওয়া যায়। তারপরে নিম গাছ কি করে, ত্বক, লিভার, চুল, দাঁত এইসব ভালো রাখে। অর্থাৎ এই মানে পার্টটা তোমাদের পড়তে হবে। এখানে মনে রাখবে সিনকোনাটা খুব ইম্পর্টেন্ট। কুইনাইন তৈরি হয় যা ম্যালেরিয়ার মানে উপ মানে উপশম করে, মানে ম্যালেরিয়া রোগকে ভালো করে দেয়। ঠিক আছে, এইটা। তারপরে চিরতাটা পড়বে ভালো করে, আয়ুর্বেদিক চিকিৎসা। ঠিক আছে, আয়ুর্বেদিক চিকিৎসাটা কী বলছে দেখো, ভারতের প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদ ব্যবহার বলছে, ভেষজ উদ্ভিদ কী হচ্ছে, ভেষজ উদ্ভিদ ব্যবহার চলে আসছে, এর ওপরে ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি সেটাকেই বলছে আয়ুর্বেদিক চিকিৎসা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ গাছরা দিয়ে যে চিকিৎসাটা করা হয়। এবারে পরের পার্ট আছে আমাদের দেখো, বন্য অরণ্য ও বন্যপ্রাণ। ঠিক আছে, আমরা এই ভিডিওটায় এতটাই আলোচনা করলাম, পরের ভিডিও এখান থেকে আমরা স্টার্ট করব। আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশানে লিঙ্ক থাকলে সেখানে চেক করে নেবে যে তোমাদের ক্লাসের কী কী ভিডিও আছে, মানে প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে, ভাই বোনদের সাথে, তারপরে যাদের প্রয়োজন আছে এই ভিডিওটা তাদের সাথে নিজে এটাকে শেয়ার করে নাও।